আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলন 2.1 একটা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব এবং সাথে মুনাফার যে মৌলিক যে বিষয়গুলো, যে বেসিক যে জ্ঞানগুলো এবং যে মুনাফা সম্পর্কিত যেসব সূত্র সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের গত পর্বে আমরা এই চ্যাপ্টারের দুইটা উদাহরণ এবং অনুশীলনী দুটো অঙ্ক করছিলাম এবং সেখানে এই যে গাণিতিক সমস্যাগুলো ছিল সেগুলোকে আবার এমসিকিউ করার জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে বা শর্টকাট নিয়মে আমরা এই ম্যাথগুলো সলিউশন করছিলাম। আজ আমরা ঠিক পরবর্তী যে সমস্যাগুলো আছে সেই সমস্যা নিয়ে আমরা আগাবো। দেখো, আজ আমাদের অনুশীলনী যে 3 নম্বর অঙ্কটা, আমরা 3 নম্বর অঙ্কটা প্রথমে করব। দেখো, এখানে 3 নম্বর প্রশ্নে বলছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা দেখো, ক্রয় করছে দুই ধরনের, 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে, আর বিক্রয়ের সময় 30 টাকায় 12টি দরে, একভাবেই বিক্রয় করছে। এখান থেকে কত শতকরা লাভ বা ক্ষতি হবে সেটা আমাদের বের করতে হবে। সমাধান দেখো, 10টির ক্রয় মূল্য 30 টাকা। প্রথমে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 10 টাকা, কাটাকাটি করলে হচ্ছে 3 টাকা। আবার দেখো, 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 15, কাটাকাটি হলে 2 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য আছে 3 টাকা, আবার এখানে একটি কলার ক্রয় মূল্য আছে 2 টাকা। তাহলে আমরা এই দুটাকে এক জায়গায় করি, অর্থাৎ 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য 3 প্লাস 2 বা 5 টাকা। এখন আমাদের ক্রয় মূল্য বেড়ে গেল, 2টি কলার ক্রয় মূল্য হয়েছে 5 টাকা। আমরা এখন 2টি কলার বিক্রয় মূল্য বের করি। এখানে দেখো, 30 টাকায় 12টি ধরে বিক্রয় করছে, তাহলে আবার 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার বিক্রয় মূল্য 30 ভাগ 12 টাকা। এখানে ক্রয় মূল্য যেহেতু 2টি কলার পাইছি, বিক্রয় মূল্য 2টি কলার বের করতে হয়, কারণ ক্রয় মূল্য লাভ ক্ষতি যখন আমরা বের করব তখন পণ্যকে সমান করতে হয়। অতএব 2টি কলার বিক্রয় মূল্য 30 গুণ 2 ভাগ 12 টাকা, 6 দুগুণে 12, 530 সমান 5 টাকা। একটু লক্ষ্য করো, দেখো 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, আবার 2টি কলার বিক্রয় মূল্য 5 টাকা। যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হয় সেক্ষেত্রে লাভ ক্ষতি কিছু হবে না। তাহলে আমরা এখানে লিখবো, এখানে 2টি কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না, কিছুই হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা এই যে সমস্যাটা, এই সমস্যা এবং এর সাথে মিল রেখে আরো কয়েকটা উদাহরণ আমরা যে সংক্ষিপ্ত যে নিয়মটা শিখতেছিলাম আমরা সেই নিয়মে শিখব। আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি, আমাদের যে সমস্যাটা ছিল, দেখো এই সমস্যার সাথে মিল রেখে আমরা আরো দুটো সমস্যা লিখছি। 1 টাকায় 15টি এবং 20টি দরে সমান সংখ্যক আমলকি কিনে 1 টাকায় 18টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আবার দেখো নিচে আরেকটা আছে, টাকায় 4টি ও 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে টাকায় 5টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে।
সবাই একটু লক্ষ্য করি, দেখো 4টা কিনছি 6টা কিনছি, তাহলে পণ্য 2বার কিনছি 1বার বিক্রি করছি, মোট পণ্য হচ্ছে 3বার। প্রথমটাকে যদি আমরা ধরি N1, দ্বিতীয়টা N2, তৃতীয়টা N3, তাহলে পণ্য প্রথমটা N1, N2, N3। দেখো আমাদের এইখানে একটি সূত্র লিখে রাখছি, শতকরা হিসাব 2/N3 ইন্টু N1 N2/N1 প্লাস N2 মাইনাস এই যে একটু গুণ করে যাবো তার থেকে -1 গুণ 100%। এটা অনেক বড় মনে হচ্ছে, আসলে এটা একটু বড়ই, তবে যদি আমরা এই তিনটা সমাধান করি, দেখো একটা শতকরা লাভ ক্ষতি, শতকরা লাভ ক্ষতি, শতকরা লাভ ক্ষতি, আমাদের 3 রকমের উত্তর আসবে। যদি এখানে শূন্য আসে, যদি এই শতকরা হিসাবের মান যদি শূন্য আসে তাহলে লাভ ক্ষতি কিছুই হবে না। যদি ধনাত্মক আসে, এই মানটা যদি ধনাত্মক আসে তাহলে লাভ হবে, যে মানটা হবে তত পার্সেন্ট লাভ হবে, আর যদি ঋণাত্মক হয় তখন ক্ষতি হবে, এবং যে মানটা হবে সেই মানটাই ক্ষতি হবে। তাহলে দেখো 3টা নিয়মের একটা সূত্রে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা বেশি আমার মনে হয় না বেশি তোমাদের কাছে জটিল হবে। যদি এটা বারবার প্র্যাকটিস করি একেবারে ইজি হয়ে যাবে। দেখো এখানে N3, N1, N2 এই মান আছে, আমরা N1, N2 এবং N3 ধরবো। পণ্য যেহেতু 3টা আছে, দেখো প্রথমে 4টা 6টা 5টা 3টা পণ্য আছে, এখানে দেখো 15টা পণ্য, 20টা পণ্য, 18টা পণ্য, 3টা আছে, এখানেও 10টি 15টি 12টি 3টা পণ্য আছে। তাহলে আমরা প্রথমটাকে ধরবো N1, দ্বিতীয়টাকে N2, তৃতীয়টাকে N3। এখন এটা যদি আমরা এইটা যদি আমরা মনে রাখতে পারি, প্রথমটা N1, দ্বিতীয়টা N2, তৃতীয়টা N3, তাহলে আমাদের সূত্রটা একটু মনে রাখবো। আমরা যখন অঙ্ক সলিউশন করব তখন এই সূত্রকে লিখবো না, আমাদের শুধু মাথার ভিতরে সূত্রটা রাখবো, সূত্রটা শুধু আমরা মুখস্থ করে রাখবো, আমরা মান বসাবো 2/N3 মানে 2 বাই তৃতীয় মান, তারপরে প্রথম দুটি মানের গুণফল বাই প্রথম দুটি মানের সমষ্টি, এই করার পর যা হবে তার থেকে -1 গুণ 100%। দেখো দেখে কত জটিল মনে আছে, কিন্তু যখন আমরা সমাধান করব তখন দেখো কত ইজি হয়। 2/N3, 2/N3 মানে তৃতীয় পণ্য আছে কয়টি? 12টি, তাহলে 2/12 ইনটু প্রথম দুটির গুণফল 10 আর 15, প্রথম দুটি 10 আর 15 গুণ করলে হয় 150 বাই প্রথম দুটির যোগফল 15 আর 10 যোগ করলে হয় 25, এর থেকে -1 গুণ 100%। দেখো আমরা এটা যদি করি, এইটা আমাদের আসবে কাটাকাটি করে 6 আর এটা 6 6, এই 6 6 কাটলে থাকলো এখানে 1, এখানে মান আসলো 1 1 -1 1 -1 কত আছে 0, 0 এর সাথে যাই গুণ করে 0, তাহলে এই মানটা হবে 0%। 0% মানে কি লাভ ক্ষতি কিছুই হবে না। তো আগেই বলছি যদি মান 0 হয় লাভ ক্ষতি কিছু হবে না, যদি ধনাত্মক হয় লাভ হবে, যদি ঋণাত্মক হয় ক্ষতি হবে। তাহলে আমরা দেখো সূত্রটা অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু যখন আমরা সরাসরি সূত্রটা আমরা মাথার ভিতর আয়ত্ত করে রাখবো তখন আমাদের এই অঙ্কটা সহজ হবে। দেখো এই পরেরটা আমরা যখন সমাধান করব, প্রথমে গেছে 2/N3, N3 মানে শেষের পণ্য, তাহলে 2/18 ইনটু প্রথম দুটির গুণফল 15টি আর 20টি, 15 2 30 300 বাই এই দুটির যোগফল 35, এর সাথে হবে -1, তার সাথে হবে গুণ 100%। আমরা যদি এটাকে কাটাকাটি করি, 9 2 18, 5 7 35, 5 7 30 0 60, এটা 3 3 × 60, 3 3 9, তাহলে এখানে হচ্ছে উপরে হচ্ছে 20 আর নিচে হচ্ছে 21 -1 গুণ 100%। তাহলে আমরা এখান থেকে 21 যদি আমরা লসাগু করি, লসাগু যদি আমরা করি এখানে পাবো হলো 20 - 21 বাই হলো 21 গুণ 100%। আচ্ছা 20 - 21, তাহলে বড়টা এখানে মাইনাস, তাহলে আমরা এখানে পাচ্ছি -1/21, তাহলে -1/21 তার সাথে 100 গুণ, তাহলে -100/21, তাহলে এইটা যে পার্সেন্ট হবে ক্যালকুলেট করলে সেটাই হবে আমাদের উত্তর। 21 100 কে 21 দ্বারা ভাগ করব, মাইনাস যেহেতু তাহলে এত পার্সেন্ট ক্ষতি হবে, যেহেতু মাইনাস আসছে তাহলে এটা কি হবে ক্ষতি হবে, তাহলে এটা হবে কত -4 16/21%, যেহেতু মাইনাস আছে
সুতরাং এটা ক্ষতি হবে। কত পার্সেন্ট ক্ষতি? -4/16/21%। দেখো আমাদের সূত্রটা একটু জটিল মনে রাখার জন্য, প্রথম যদি আমরা বারবার প্র্যাকটিস করি মনে থাকবে, আর যখন সূত্র মনে হবে তখন দেখো তোমরা হিসাব করে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। আমরা যেহেতু একটা টিকার জন্য 1 মিনিট সময় পাবো, কিন্তু আমাদের যেহেতু এটা বড় সেহেতু আমাদের এটা সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে। আমরা একটু টাইম যদি হিসাব করে দেখি, যদি আমরা টাইম হিসাব করে সামনে ঘড়ি আছে, দেখি আমরা এখন 35 সেকেন্ড, আমরা কয় সেকেন্ড লাগে এটা আমাদের দেখি। কি বলছি? 2/3, 2 বাই এখানে 3 আছে, 3 নম্বরটা আছে কত? 5 ইনটু প্রথম দুইটার যোগ গুণফল 4 24 বাই প্রথম দুইটার যোগফল 6 4 10 মাইনাস 1 এর সাথে গুণ 100। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 দুগুণে 10, তাহলে 24/25 মাইনাস 1 গুণ 100%। আমরা যদি এখানে সব কি করি, ক্যালকুলেশন করি, 24 মাইনাস 25 উপরে আছে 24 - 25, তাহলে -1/25 গুণ 100%। কাটাকাটি 4 মানে 4 4 -4%। আমাদের এখন টাইম 15, তাহলে 35 থেকে 15, তাহলে পরে আমাদের 35 সেকেন্ড সময় লাগছে। 25 30 35 সেকেন্ড আমাদের সময় লাগছে। তাহলে যদি আমরা একটু বড়, কিন্তু আমাদের এই সূত্রটা যদি আবার মাথার ভিতরে রাখি, তাহলে সূত্রটা না বসিয়ে আমরা এই মানগুলো শুধু বসাই দিয়ে ক্যালকুলেশন করব। যখন আমরা এইটা যদি সমাধান করতে চাই, এই গণিতগুলো এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে চাই, তাহলে দেখো কত বড় হয়। এইটা একটা নিয়ম, যখন ক্ষতি হবে তখন একটা নিয়ম, আবার যখন লাভ হবে তখন আর একটা নিয়ম আসতেছে। তিন রকমের, কিন্তু সূত্র যখন করবো আমরা সংক্ষেপে, তখন একটা সূত্রেই তিনটা হয়ে যাচ্ছে। যখন মাইনাস পাচ্ছি তখন 4% ক্ষতি, -4% ক্ষতি লিখবো না, আমরা যখন উত্তর লিখবো 4% ক্ষতি। এখানে হলো 4/16/21% ক্ষতি, আর যেহেতু এখানে শূন্য আসছে এটা হবে লাভ ক্ষতি, কিছুই হবে না। যদি ধনাত্মক মান আসতো তাহলে যত মান আসতো তত পার্সেন্ট লাভ হবে। তাহলে আমাদের এই অষ্টম শ্রেণীতে যে লাভ ক্ষতি সম্পর্কিত যে সকল উদাহরণ এবং অনুশীলনের মধ্যে যেসব গাণিতিক সমস্যাগুলো ছিল আমরা পর্যায়ক্রমে একটা করে সমাধান করছি। এখন আমরা এই চ্যাপ্টারের যে মুনাফা নিয়ে, সরল মুনাফা নিয়ে যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো করব, তারপরে গাণিতিক সমস্যার সমাধান করব। এখন আমরা মুনাফা নিয়ে আলোচনা করব। যখন মুনাফা আসবে তখন আমাদের আর্থিক লেনদেনের কথাটা আসবে। আমরা যখন ব্যাংকে আমরা এফডিআর করি বা বিভিন্ন টাকা জমা রাখি বা ডিপিএস করি, তখন আমাদের ব্যাংক কর্মকর্তা বিভিন্ন রকম কথা বলে থাকেন যে আপনাকে এত % ইন্টারেস্ট দেওয়া হবে বা এত % চক্রবৃদ্ধি হারে আপনাকে মুনাফা দেওয়া হবে। যদি মনে করো যে আমি আমার 1 লক্ষ টাকা যদি ব্যাংকে জমা রাখি এবং বছর শেষে 1 লক্ষ টাকার উপর একটা লভ্যাংশ, মনে করো 1 লাখ টাকার উপরে আমাকে 10,000 টাকা লভ্যাংশ দিল, তাহলে 1 লাখ এবং 10,000, 1 লাখটা যে 1 লাখ টাকা আমি জমা রাখছি সেটাই আমার প্রিন্সিপাল বা মূলধন বা আসল, যেটাকে আমাদের পি দ্বারা প্রকাশ করা হবে। আর এই যে 10,000 টাকা আমাকে এক্সট্রা ব্যাংক থেকে দিচ্ছে সেটাই হলো আমার মুনাফা। আর এই মুনাফাটা হবে সরল মুনাফা। যদি এই লাভের উপরে যদি এক্সট্রা আর লাভ দেওয়া না হয়, শুধুমাত্র আসল টাকার উপরে লাভ দেওয়া হয়, তাহলে যে মুনাফাটা পাবো, যেটা পাবো সেটাকে বলা হবে সরল মুনাফা। শুধু মুনাফা যদি বলা হয় তাহলে সরল মুনাফা বলা হবে, আর যদি চক্রবৃদ্ধির কথা লেখা থাকে বলা থাকে তাহলে সেটা হবে চক্রবৃদ্ধি মুনাফা। তা আমরা এখন আলোচনা করবো হলো মুনাফা নিয়ে। অর্থাৎ আমরা ব্যাংকে প্রারম্ভিক পর্যায়ে, মানে প্রথম পর্যায়ে আমার যে টাকাটা আমি ইনভেস্ট করবো বা যে টাকাটা আমি জমা রাখবো, সেই টাকাটা হবে আমার মূলধন বা আসল। আর ওর উপরে বছর শেষে আমাকে যে টাকাটা প্রফিট দেবে সেটাই হবে আমার সরল মুনাফা। শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপরে যে মুনাফাটা দেবে, আবার বলছি, আমার যে প্রারম্ভিক যে মূলধন, অর্থাৎ প্রথম পর্যায়ে যে মূলধনটা আমি ব্যাংকে জমা রাখছি, সেই মূলধনের উপরে যে টাকাটা আমাকে প্রফিট দেবে সেটাই হলো সরল মুনাফা। তাহলে প্রথমে আমরা দেখলাম হলো মূলধন, মূলধনকে আরেক অন্যভাবে বলা যায় আসল, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ যেটা আমি বিনিয়োগ করবো সেটাই হলো আমার মূলধন। আর এইটার উপরে এই যে প্রারম্ভিক মূলধন, এই প্রারম্ভিক মূলধনের উপরে প্রতি বছর শেষে আমাকে যে ইন্টারেস্টটা দেবে সেটাকে বলা হবে সরল মুনাফা। সরল
মুনাফা, এটাকে আমরা বলতে পারি শুধু মুনাফা। যদি শুধু মুনাফা বলা হয়, শুধু মুনাফা বলতে সরল মুনাফাকে বোঝায় না। এই সরল মুনাফাকে ইন্টারেস্ট বা আয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মূলধন বা আসলকে পি দ্বারা, সরল মুনাফাকে আয় দ্বারা। মূলধন কাকে বলে? যেটা আমার প্রারম্ভিক যে টাকাটা আমি আমার ব্যবসার কাজে বা বিভিন্ন কাজে আমি ইনভেস্ট করবো, সেটাই হলো আমার প্রিন্সিপাল বা মূলধন। আর কোনো সংস্থায় যদি আমি কোনো কিছু টাকা রাখি বা তার কোথাও টাকা জমা রাখি, তাহলে ওই প্রারম্ভিক টাকার উপরে যে প্রতি বছর শেষে আমাকে যে অতিরিক্ত যে টাকাটা দেওয়া হবে, সেই টাকাটিকে বলা হবে সরল মুনাফা। এবার মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। 100 টাকার 1 বছরের মুনাফা, কি বলছি? 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট বলা হয়। 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট বলা হয়। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর থাকলে হলো সময়, সময়কে নাম্বার হিসেবে এন দ্বারা প্রকাশ করা হয়। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা দেখো এখানে এখন আমাদের এই পি আই আর এন, এই যে চারটা আমরা যে প্রতীক পেলাম, এই চারটা প্রতীকের মাধ্যমে আমরা এই যে মূলধন আসল, মূলধন বা আসল, সরল মুনাফা, মুনাফার হার এবং সময়, এই নির্ণয়ের সূত্রগুলো আমরা প্রকাশ করে থাকবো। এখন আমরা যদি মুনাফা বের করতে চাই, মুনাফা বা সরল মুনাফা যদি বলি, মুনাফা, এই মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। আমরা এটাকে পড়তে পারি পি আর এন। যখন আমরা মুনাফা বের করতে হবে, তখন আমাদের সূত্রটা হবে পি আর এন, মূলধন গুণ রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার গুণ সময়। এই তিনটাকে গুণ করে যে মানটা পাবো, সেই মানটা হবে মুনাফা। এখন আমরা যদি এটাকে একটু উল্টাই দেই, আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, বা পি আর এন সমান আই। এখন দেখো আমার যদি পি এর মান দরকার, অর্থাৎ আসল বা মূলধন যদি আমরা বের করতে চাই, তাহলে পি আমরা রেখে দিলাম, উপরে আই থাকলো, নিচে আর এন। অর্থাৎ মূলধন যদি আমরা বের করতে চাই, সরল মুনাফাকে মুনাফার হার এবং এন এর গুণফল দ্বারা যদি ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটাই হবে আমার আসল বা মূলধন। এখন যদি আমরা রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার বের করতে চাই, মুনাফার হার ইকুয়াল টু আর ইকুয়াল টু আই উপরে থাকলো, এই পাশেতে চলে যাচ্ছে পি আর এন, এই পাশে গুণ ছিল, ও পাশে যে ভাগ হবে, আই সমান আর সমান আই বাই পি এন। তাহলে আমরা এটা মুনাফার হার বের করলাম। এখানে লিখি, এখানে মূলধন পি, এটা হলো মুনাফার হার, মুনাফার হার। আর আরেকটা থাকলো সময়। যদি সময় বের করতে বলে, সময় এন দ্বারা প্রকাশ করি, সময় এন ইকুয়াল টু, দেখো এন রাখবো, পি আর এন ওই পাশে চলে যাবে, এন এর সাথে এই দুটা গুণ আছে, যখন ওই পাশে ডান পাশে চলে যাবে তখন ওই পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে আই বাই পি আর, সময় এন সমান আই বাই পি আর। আমরা এই সূত্রগুলো থেকে আমরা এই মানগুলো, সব মানগুলো বের করতে পারি। মুনাফা বা মূলধন, তারপরে মুনাফা বের করবো, মূলধন বা আসল বের করতে পারবো, মুনাফার হার বের করতে পারবো, সময় বের করতে পারবো। এছাড়াও আমাদের আরেকটা মান আছে, সেটা হলো মুনাফা আসল। মুনাফা আসল, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আসল সমান মুনাফা প্লাস আসল। মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা, প্লাস আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। তাহলে আই প্লাস পি, এটা হলো মুনাফা আসল। এখন দেখো আমাদের এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এই চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্ক আমরা এই সূত্রগুলো, এই মুনাফা সম্পর্কিত যত সমস্যাগুলো আছে, সব সমস্যাগুলো এই সূত্রগুলো ব্যবহার করে আমরা করব। এখন
যদি মনে করো এই সূত্রগুলো আমার মুখে মনে রাখা সম্ভব না বা আমার মনে রাখতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক ব্যবহার করতে পারি এটা মনে রাখার জন্য। দেখো আমরা এইটাকে যদি চারটা লোক কল্পনা করি, মনে করো এই মুনাফা, সরল মুনাফা যেটা আয়, এটাকে মনে করো একটা ছেলে ধরে নেই, সেটা ধরো ইমরান। সরল মুনাফা যেটা, সেটাকে একটা ছেলে ধরে নেই ইমরান। আমরা আর এ রিতা ধরি, রিতা, এনে নাসরিন, পিতে পারুল। মনে করো এখানে পিতে পারুল, আইতে হলো ইমরান। আমরা সরল মুনাফাকে ইমরান বা একটা ছেলে ধরে নেব, বাকি তিনটা হলো মেয়ে। এই তিনটা মেয়ে খুবই ভদ্র, কিন্তু ইমরানের খুবই বাজে, খুবই দুষ্ট। যখন যদি এদেরকে কাউকে একা পায় তাহলে অনেক দুষ্টামি করা শুরু করে দেয়। কিন্তু যখন এই পারুল, রিতা এবং নাসরিন এরা যদি তিনজন একসাথে চলাফেরা করে, তাহলে এদের শক্তি, তিনজনের শক্তি মিলে ইমরানের শক্তি সমান হয়ে যায়। সেই ক্ষেত্রে ইমরান এদের সাথে পেরে ওঠে না। কি বলছে আবার একটু স্মরণ করে দেখো, যখন তিনজন একসাথে চলবে তখন এই তিনজনের শক্তি ইমরানের শক্তির সমান হয়ে যাবে, অর্থাৎ তখন এদের মানে কোনো ক্ষতি ইমরান করতে পারবে না। কি হলো তাহলে ইমরান কার সমান হবে? তিনজন যখন একসাথে দেখবে তাদের শক্তির সমান, অর্থাৎ পি আর এন। ইমরান যখন একা থাকবে, ওরা তিনজন যখন একসাথে দেখবে, মেয়ে তিনজন যখন একসাথে দেখবে, তখন ওদের শক্তি হবে ইমরানের শক্তির সমান। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এরা এই নাসরিন, রিতা, পারুল কোনো ক্ষেত্রে যদি আলাদা হয়ে যায় বা কোনো কাজে কোনো কারণে একসাথে না থাকে, একজন আলাদা হয়ে গেল, তাহলে ইমরান বাকি দুইজনের ঘাড়ের উপর চেপে বসে। আবারও বলছি, যদি কোনো একজন এদের থেকে দলছুট হয়ে যায়, এই পারুল, রিতা এবং নাসরিন তিনজন যদি দলছুট হয়ে যায়, ইমরান বাকি দুইজনের ঘাড়ের উপরে, ঘাড়ের উপর বলতে বোঝাচ্ছে কি উপরে, অর্থাৎ পারুল যদি আলাদা হয়ে যায় ইমরান ঘাড়ের উপর উঠে যাবে কাদের? বাকি দুইজনের। বাকি দুইজন কি কি আছে? আর আর এন। দেখো এদিকে লক্ষ্য করো, আই বাই আর এন, আই বাই আর এন। মনে করো রিতা আলাদা হয়ে গেছে, তাহলে ইমরান বাকি দুইজনের ঘাড়ের উপরে উঠবে। ইমরান উপরে থাকবে ঘাড়ের উপরে কার কার? পি এবং এন এর। আবার মনে করো নাসরিন আলাদা হয়ে গেল, ইমরান বাকি দুইজনের ঘাড়ের উপরে পি আর। তাহলে যদি আমরা এই গল্পটা মনে রাখি, তাহলে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে সহজ হবে। আমরা পরবর্তী লেকচারে আমরা এই সূত্র ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।